This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল দুপুর 12টায় সংসদে পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। 8 ঘন্টা আলোচনা আর তারপর ভোটাভুটি। এদিকে বিজেপি, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 3 রাজনৈতিক দলই তাদের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করেছে। অন্যদিকে আজকে বিএ কমিটির বৈঠক থেকে বেরিয়ে যান বিরোধী সাংসদরা। তারা অভিযোগ করেন সরকার পক্ষ তাদের কথায় কোনো রকম কর্ণপাত করছে না, বরং তারা তাদের এজেন্ডা পূরণ করতেই ব্যস্ত আছে। অন্যদিকে রাহুল গান্ধী আগামীকাল সকাল 9টায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করবেন। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, এই ওয়াকফ সংশোধনী বিল শুধুমাত্র বিজেপির কাছে অগ্নি পরীক্ষা নয়, ইন্ডিয়া জোটের কাছেও অগ্নি পরীক্ষা। মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির হাত ধরে বেরিয়ে আসছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিলের প্রসঙ্গ উঠলে সবার আগে স্মৃতিতে ভেসে ওঠে সেই দৃশ্য। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ হয়। শেষ পর্যন্ত ভাঙা কাচে নিজের হাত কাটেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনে রক্ত ঝরিয়েছেন কল্যাণ, আর রানী রাসমণি রোডে প্রতিবাদ সভায় ঘাম ঝরিয়েছেন তৃণমূল নেতারা। কিন্তু ওয়াকফ সংশোধনীর গতিরোধ হয়নি, গতি কমেওনি, বরং সংঘাতপূর্ণ যৌথ সংসদীয় কমিটির মেয়াদ শেষে সৌজন্যপূর্ণ মেজাজে দেখা গিয়েছে বিবাদমান নেতাদের। যাবতীয় সংশোধনী সহ ডেডলাইনের মধ্যেই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ হয়েছে সংসদে। বুধবার 2রা এপ্রিল দুপুর 12টায় লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। 8 ঘন্টা আলোচনার জন্য ধার্য হয়েছে, তারপর ভোটাভুটি। যদিও বিরোধীদের দাবি ছিল আলোচনার জন্য আরও সময় প্রয়োজন। মঙ্গলবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। সংসদেও হইচই হয়েছে। আমরা ভাবলাম ওয়াকআপে অ্যাটলিস্ট 12 ঘন্টা দাও, বলছে 8 ঘন্টা দেবো, কোথাও বলে 4 ঘন্টা দেবো। কি চাইছে বলে, এত কি চাইছে? তাতে ও ডিসকাশন করো না, পাস করে নিয়ে চলে যাও। হাউস 3 দিনে রাখো, নিয়ে সব পাস করে নিয়ে চলে যাও। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? বিল পাস হবে ভোটাভুটির পর। বিজেপি, কংগ্রেস ও তৃণমূল নিজেদের সাংসদদের জন্য হুইপ জারি করেছে। বুধবার সকাল 9:30টায় সব বিরোধী দলকে বৈঠকে ডেকেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটের ওপর টানটান পরিস্থিতি। Government is simply bulldozing its agenda and not listening to the views of the opposition party. हम में शक्ति रहेगी, जितनी शक्ति रहेगी उस तरह से हम जो है, चाहे हमें अंदर आंदोलन करना पड़े या बाहर सड़कों पे, हम अपनी जिम्मेदारी का निर्वहन करेंगे। सरकार जमीन नहीं हड़पना चाहती है, बल्कि मुस्लिम वक्फ विधेयक, संशोधन विधेयक ला करके जो हड़प चुके हैं उनसे निकलवा करके उन्हीं के समाज के लिए, उन्हीं के धर्म के लिए, उन्हीं के वर्ग के लिए, शिक्षा के लिए, चिकित्सा के लिए, बहबूदी के लिए, कल्याण के लिए और रोजगार के लिए उस जमीन का सदुपयोग किया जाएगा। मेजोरिटी ऑफ द कम्युनिटी जो है और सारे दूसरे धर्मों के लोग भी जो हैं वो वक्फ के मामले में हम सबके साथ में हैं, चूंकि इससे जो फंडामेंटल राइट्स हैं और जो संविधान ने इख्तियार दिया है वो कुचले जा रहे हैं। हमें उम्मीद है कि जो वक्फ बोर्ड बिल है उसमें जेडीयू की चिंता है वो भी सम्मिलित हो। आप कौन सा प्रॉपर्टी बचा रहे हैं? ये पार्लियामेंट सामने मस्जिद है, आप वक्फ बाय यूजर निकाल के कह रहे हैं डिस्प्यूट गवर्नमेंट होगा, डिस्प्यूट होगा, ये गवर्नमेंट प्रॉपर्टी होगी। दिल्ली एलडीओ कहती है ये मस्जिद जो है हमारी है। कल कलेक्टर को आप पावर्स दे रहे हैं, गवर्नमेंट के ऑर्डर पे बोलेगा ये मस्जिद गवर्नमेंट प्रॉपर्टी, मस्जिद बंद हो जाएगी। फिर ये हम एग्जाम्पल दे रहे हैं आपको। বুধবার আরও একবার ফুল হাউস লোকসভা দেখবে দেশ। সংসদে বিল পেশের আগেই সংসদের বাইরে চাঞ্চল্যকর কয়েকটি ঘটনা ঘটেছে। বিলকে সমর্থন জানিয়েছেন আজমের শরীফের নাসির উদ্দিন চিস্তি। देखिए, वक्फ का मतलब ये कहते ये नहीं है कि लोग ये कह रहे हैं कि मस्जिदें छीन जाएंगी, खानकाहें छीन जाएंगी, कब्रिस्तान छीन जाएंगी, ये कहना गलत है। हो सकता है कुछ सेक्शन से उनको प्रॉब्लम हो, ये ऐसे मत हो, ये डेमोक्रेसी का पार्ट है और सरकार को कोई जल्दबाजी नहीं है। सरकार ने बहुत तसल्ली से इस बिल को लाई थी। सरकार ने बाकायदा जेपीसी में ये बिल दिया, जेपीसी ने बहुत पेशेंटली सबको सुना है और उसके बाद में अब ये बिल पेश करने जाएंगे। मुझे पूरा यकीन है कि ये बिल आने के बाद में वक्फ के मैटर में ट्रांसपेरेंसी आएगी। कौन है ये? कौन है ये? जिनको कोई जानता नहीं, पहचानता नहीं, कोई भी आप किसी के लिए भी आप सवाल पूछ लेंगे, हैं कौन, ये, इनकी हैसियत क्या है, ये किस हैसियत में बात कर रहे हैं? 1 घंटा 45 मिनट से ऊपर हो गया। 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 1 घंटा 45
ये दलाली बंद करें भाजपा की। दरवेश ना अनस्त के मशहूर जहानस्त, दरवेश हमें अनस्त के बेनाम निशानस्त। तो दरवेशों को जान पहचान की ज़रूरत नहीं होती। और मैं आपको बता देता हूँ, आप जानते हैं लेकिन आपको ठीक है पॉलिटिकल बयान देना था। मैं गरीब नवाज की औलाद हूँ जिसके आस्ताने पर आके आप सर झुकाते हैं। जो इस बर्रे सगीर में दीन को लेकर आए, मैं उनकी औलाद हूँ। कैसे अल्फाजों का इस्तेमाल ना करें। और दलाली की जो तक बात कर रहे हैं आप, तो आप ये साबित करें कि कहाँ दलाली हुई है। मतलब आपका साथ नहीं देना, आपकी हाँ में ना नहीं मिलाना, तो मतलब आदमी दलाल हो जाएगा। কেরালা ক্যাথলিক বিশপ কাউন্সিলও বিলের সমর্থনে লিখিত ইস্তেহার প্রকাশ করেছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ তৃণমূলের। ওয়াক অফ নিয়ে রণকৌশল ঠিক করতে এই বৈঠকে যোগ দিতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হককে। এবং দলের তরফ থেকে ঠিক করা হয়েছে আগামীকাল ওয়াক অফ নিয়ে বলবে তৃণমূল, এবং সেখানে বলতে দেখা যাবে আবু তাহের খান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসন্তোষ বিক্ষোভের মাঝেই লোকসভায় আসতে চলেছে ওয়াক অফ বিল। ওয়াক অফ বিল নিয়ে এবার বিরোধীরা তারাও এক টেবিলে বৈঠকে বসছে। দীর্ঘদিন ধরে যখন ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হচ্ছে না, ওয়াক অফের মতো সেন্সিটিভ ইস্যু আবার বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় আনতে পারে কিনা, ঐক্যের চালচিত্র গড়ে ওঠে কিনা, আমাদের নজর যেমন থাকবে সেদিকে। फुल डिस्कशन होगा, वोटिंग होगा, सब कुछ होगा। हम लोग डिस्कशन करेगा, बीजेपी डिस्कशन नहीं करना चाहता है। हम वी वांट टू डिस्कस द मैटर्स इन द फ्लोर ऑफ द पार्लियामेंट। वी वांट टू पार्टिसिपेट इन द वोटिंग, बट बीजेपी विल नॉट अलाउ टू डिस्कस। दे विल क्रिएट हल्ला गुल्ला। लोकसभा में इंट्रोड्यूस होगा, सरकार मोशन मूव करेगा, उसका मोशन पर हम राय देंगे, डिबेट होगा। We want peace and harmony in the country between brothers. Why unnecessarily, interfere with any community's laws? It's a state issue, largely land. So I think maybe the states should reform if there's any problems with the law, rather than the central government. And the country, we want peace and harmony amongst all communities. And and I think within the alliance parties also there's a problem as well. और विपक्ष जिसमें इस तरह के प्रावधान है कि जो बिल्कुल सारी शक्ति सरकार को देते हैं, उसका विरोध करेंगे। तो कल लोकसभा में आएगा और परसों राज्यसभा में आएगा। इसमें मुसलमानों उसकी बात नहीं है, उसमें जो किसी संस्था में सारे अधिकार जो है सरकार अपने पास रखे, उसको लेके विरोध। अब इन चीज़ों में 60 मीटिंग हो चुकी ज्वाइंट पार्लियामेंट्री कमेटी की। जब ये वक्फ बिल आया तो अपोजिशन ने कहा कि ज्वाइंट पार्लियामेंट्री कमेटी बनाइए, चर्चा करिए। चर्चा हुई। आपको पता है कि जो जगदम्बिका पाल जी थे उनके ऊपर जो है मारने का भी प्रयास हुआ। कल्याण बनर्जी ने जो है बोतल भी फेंका। इस तरह का मैंने कभी लाइफ में देखा ही नहीं कि इस तरह क्या भाई पार्लियामेंट होता है। वर्गों को, सभी लोगों को, सभी धर्म के जो अनुसरण करते सभी लोगों को हित कैसे हो जाए, ऐसे सोच के इसमें बहुत ही रिफॉर्म है। तो कुछ इसमें किसी का भी प्रॉपर्टी या किसी का भी मंदिर मस्जिद कोई हड़प नहीं रहे। ये तो इट इज अ रिफॉर्म, एंड दैट रिफॉर्म के लिए ऑलवेज कांग्रेस और कांग्रेस का इकोसिस्टम का पार्टी जो है विरोधी करते हैं। ঠিক তার পাশাপাশি জেডিইউ এবং টিডিপির মতো দলের সমর্থন শেষ পর্যন্ত সরকার পক্ষের দিকে যায় কিনা, নাকি বিরোধীদের কোনো তুরুপের তাস শেষ মুহূর্তে কাজে দেয়, এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের দিকেই দিনভর নজর থাকবে আমাদের। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। রাজনীতির ময়দানে বাকযুদ্ধ লেগেই থাকে। আর নতুন কি, একে আক্রমণ করছেন, ও তাকে আক্রমণ করছেন, নানা কিছু বলছেন। আজ অদ্ভুত একটা পন্থা অবলম্বন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কি করলেন তিনি গীতা হাঁটতে ভবিষ্যৎবাণী করলেন, শুভেন্দুকে এক প্রকার আক্রমণ করলেন। এ বিষয়ে শুভেন্দুকে জিজ্ঞেস করা হলে, প্রশ্ন করা হলে তিনি এক প্রকার ওই তাচ্ছিল্যের স্বরে ব্যাপারটাকে উড়িয়ে দিলেন। এড়িয়ে গেলেন না, উড়িয়ে দিলেন। দেখুন। শ্রীমদ্ ভগবত গীতা হাতে হুমায়ুন কবির। হুমায়ুন তৃণমূল নেতা, মুর্শিদাবাদের ভরতপুরের ঠোঁটকাটা বিধায়ক। আচমকা গীতা হাতে কেন? এটা দেখে নিন,
যে আমি মুসলমান, কঠোর মুসলমান, তবু আমি এটা রেখেছি। কেন? আমার কিছু জানার দরকার আছে, এইসব লোকের কথার উত্তর দিতে হবে আমাকে। কোন লোকের কোন কথার উত্তর দিতে হবে, গীতা হাতেই সে কথা ঘোষণা করেছেন হুমায়ুন। নিশানায় বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাক্রম এই রকম। সোমবার রেড রোডে ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। গন্দা ধর্ম মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সোমসন্ধ্যায় শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, সাফ করব হিন্দুদের, নিশ্চিন্ত থাকুন, এই ঘর দিয়ে সাফ করব। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। শুভেন্দুর এই মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন হুমায়ুন। তিনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? তিনি যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেব, মুসলমানদেরকে মুসলমানদের রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, তা মুসলমান কি ভীরু কাপুরুষের জাত? মুসলমান তো সিংহের জাত। এরপরই দেরাজ থেকে গীতা বের করেন হুমায়ুন। আমিও গীতা পড়ি, আমার কাছে এখানে গীতা আছে, বাইবেল আছে। আমি এই দেখুন আপনার সামনে, আপনি আসবেন বলে আমি দেখিয়ে রাখিনি। এটা দেখুন, এই বইটা রেখেছি, আমাকে একজন ভিডিও দিয়েছিল। শুধু রাখেননি, হুমায়ুন বলছেন গীতার পাতা উল্টে পড়াশোনাও করেছেন। কঠিন ভাষা, এত অক্ষর বা মানে পড়তে গিয়ে অনেক কষ্ট হয়, তবুও তো আমি এটা রেখেছি। কেন? কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে। আমার ধর্মকে যেমন আমি আস্থাশীল, অপরের ধর্মের প্রতিও আমি শ্রদ্ধাশীল। ইদানিং বারবার শুভেন্দু হুমায়ুন বাকযুদ্ধ দেখেছে বাংলা। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেব মন্তব্য করেছিলেন হুমায়ুন। তৃণমূল শোকজ করার পর খানিকটা চুপ ছিলেন হুমায়ুন। আবার বাকযুদ্ধের রাস্তা তৈরি। হরিণঘাটা স্কুলে সরস্বতী পুজো নিয়ে বিতর্কের সময় শুভেন্দু বলেছিলেন, পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে, একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। আর মাত্র 5% হিন্দুর ভোট চাই, 5% হিন্দু। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 500% হিন্দু বেশি ভোট দিয়ে গেলেই কাজ শেষ। গীতা হাতে নিয়ে হুমায়ুন বলছেন শুভেন্দুর মনস্কামনা নাকি পূর্ণই হবে না। হিন্দু হিন্দু করে নিজের ওর লক্ষ্য একটাই, যে পশ্চিমবাংলার উনি মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভাগবতের গীতার হাতে করে বলছি, কোনো মতেই উনি ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে উনি বসতে পারবেন না। কার কথা? হুমায়ুন কবির। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথা কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, নন্দীগ্রামে এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রামনবমী নিয়ে পারদ কিন্তু চড়ছে। আজকে শুভেন্দু অধিকারী কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, আর পোস্ট করে জানিয়েছেন অপেক্ষার আর মাত্র 5 দিন। শুভেন্দু অধিকারী বলেছেন রাস্তায় 1 কোটি হিন্দু নামবে। কিন্তু আজকে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে, কারণ তিনি বলছেন রামনবমী পালন করুন, তবে ঘরে বসে। আর এদিকে এসএফআই তারা রাত পাহারা দেবে বলেছে রামনবমীর দিন। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 1 কোটি হিন্দু, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে? 6 এপ্রিল রামনবমী, তার আগে তপ্ত বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারী যখন 1 কোটি হিন্দু রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন, তখন তৃণমূল বলছে ঘরে ঘরে রামনবমী পালন করুন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে গেরুয়া শিবিরের পাল্টা মিছিলের কথাও তিনি বলেন। আমরাও দেখবো, আমরা প্রশাসনের সাথে কথা বলবো, যদি প্রশাসন অনুমতি দেয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ব নিয়ে জেলায় জেলায় এবং কেন্দ্রীয় একটা করে মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য সমস্ত কর্মকর্তাদের মাধ্যমে বানাবো। রাজীব ব্যানার্জি কে, যে ও কি বললো না বললো, 5টা লোক নেই যার সাথে। মানুষ রাস্তায় বেরোবে,
কারণ এটা মানুষের বিশ্বাস এবং আস্থার বিষয়। এই রামনবমী নিয়ে রাজ্যের দুই যুযুধান পক্ষ যখন সম্মুখ সমরে, তখন সিপিএম এর ছাত্র সংগঠনের রাজনৈতিক ক্যালেন্ডারে ঢুকে পড়ল রামনবমী। ওই দিন রাত পাহারার ডাক দিয়েছে এসএফআই। এখানে কেউ অশান্তি পাকাতে আসবে তাদেরকে এসএফআই এর সম্মুখীন হতে হবে। এবারেও এই রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে, রাত পাহারায় থাকবে। কিন্তু দাঙ্গাবাজদের যদি দেখা যায়, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে, তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে। হিন্দুরা জন্মসূত্রে সেকুলার হয়, ওই পার বাংলাদেশ থেকে তারা খেয়ে এসে বামপন্থী নেতারা এপারে সেকুলার, ওপারে সেকুলারিজম চালাতে পারেনি, এবারে তারা খেয়ে এসে পালিয়ে এসছে। এসএফআই, ডিওএফআই, সিপিএম এদের ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এই আবহে রামনবমী নিয়ে কলকাতার নিরাপত্তা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার। ফেস্টিভ্যাল যাতে সবাই ঠিক মতন সেলিব্রেশনে কোনো রকম বাধা যাতে না হয়, এইরকম মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। অ্যান্ড কেউ যদি চেষ্টা করে দেন ল উইল টেক ইটস ওন কোর্স, লফুল অ্যাকশন নেওয়া, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স রাখবো। এদিকে সোশ্যাল মিডিয়ায় রামনবমীর কাউন্টডাউন শুরুর কথা ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রামনবমী যত এগোচ্ছে তত তাতছে বাংলার রাজনীতি। কনিষ্ক মাইতি ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ঠিক রামনবমীর আগেই পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হলেন ধর্মগুরু। দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন। হিরণময় প্রভুকে দুষ্কৃতীরা তার গলায় ফাঁস লাগিয়ে ধারালো অস্ত্রের কোপ দিয়েছে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর শুভেন্দু অধিকারী সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পোস্ট করে ওপার বাংলার প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। রামনবমী নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। রামনবমীতে একাধিক জায়গায় হামলার আশঙ্কা করেছে হিন্দু সংগঠনগুলি। এই আবহে এবার বাংলায় আক্রান্ত হিন্দু সন্ন্যাসী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা। সোমবার সন্ধ্যায় গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, সন্ন্যাসীর জটা ও দাড়ি কেটে দেওয়া হয়েছে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন হিরণময় মহারাজ। তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা। তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, ওই কাপড়ের ওপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে। মাথায় জটা ছিল বাঁধা, তো আমার শুধু ধাক্কার মতন লাগলো, কিন্তু দেখলাম জটাগুলো কাটার মতন হয়ে খুলে পড়ল। হিন্দু সন্ন্যাসীর ওপর হামলার নিন্দা করে সরব হয়েছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে। একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 4 মাস ধরে ইউনুস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দী করে রেখেছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। এদিন হিরণময় মহারাজকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। আক্রান্ত সন্ন্যাসীর নিরাপত্তার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে। আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালভীয় লিখেছেন, গীতা পাটকারের উপর জঘন্য আক্রমণ, তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতি পরিচালিত প্রতিশোধ। তবে এই প্রথম নয়, এর আগেও জলপাইগুড়িতে আক্রান্ত হন হিরণময় মহারাজ। ওনাকে তো প্রথমে মেরে দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু আমাদের সাধু সন্তরা খুবই স্ট্রং, ওনারা খুবই সক্ষম, ওনারা নিজের প্রাণের নিজে বাঁচাতে পেরেছেন। দু সন্তকে টার্গেট করার, ওনার ধর্ম নিয়ে, ওনার পুজো পাঠ নিয়ে সেটা আঘাত করার, তো এটা হিন্দু সমাজ, সাধু সন্ত সমাজ কোনোদিন মেনে নেবে না। ধর্মগুরুদের উপরে কোনো
আক্রমণ মোটেই সমর্থনযোগ্য না, মোটেই আমি এটাকে সমর্থন করি না। প্রত্যেক ধর্মগুরুর তাদের নিজের নিজের ধর্ম প্রচার করা, তাদের জীবনযাপন অতিবাহিত করার উচিত। সেখানে কোনো সম্প্রদায়ের মানুষের তাদের নিন্দা করা বা তাদের বিরোধিতা করা আমি অন্ততপক্ষে পছন্দ করি না। একদিকে মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। একজন বিধায়ক ও নিরাপত্তা রক্ষী নিয়ে মোথাবাড়ি যেতে চান বিরোধী দলনেতা। চলতি সপ্তাহে মামলার শুনানি রয়েছে। অসীম বেরা ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সেজে প্রতারণা, এমন খবর আমাদের চোখে পড়ে, তাই তো? আর এবার হদিশ মিলল ভুয়ো সিভিকের। মানে এক চোর সে সিভিকের উর্দি চাপিয়ে তার কাজ সারল। তা আবার কার বাড়িতে চুরি? এলাকার দোর্দণ্ড প্রতাপ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি করলো সেই চোর। আর সেই সমস্ত ঘটনাটা, মানে সে কীভাবে উর্দি চাপিয়ে চুরি করলো, কী কী চুরি করলো, সমস্তটাই ধরা পড়লো সিসি ক্যামেরায়। কে বলে চোর কেবল রাতের অন্ধকারে লুকিয়ে আসে? হাওড়ার এই চোর কিন্তু বুক ফুলিয়ে চুরি করেছে সাত সকালে। শুধু এই বাড়ির লোকজনই নয়, একেবারে পাড়া প্রতিবেশীদের জানিয়ে। বেলুড়ের ভোটবাগানে তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে চুরি। সেখানে ঈদের দিন ভোর ভোর হাজির হয় চোর বাবাজি। গায়ে সিভিক ভলেন্টিয়ারদের নীল উর্দি। রিয়াজ নিজে বাড়িতে ছিলেন না। তার মাকে সিভিক পোশাকধারী চোর জানায় রিয়াজই তাকে পাঠিয়েছে বাড়ি থেকে ফ্যান নিয়ে যেতে। তারপর নিজেই বাড়ির ভেতর থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে বেরিয়ে আসে। মা আমাকে বলল एक आदमी आया था, पुलिस का ड्रेस पहना हुआ था, तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा। तो अभी हम लोग उठ ही रहे थे, तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया। শুধু স্ট্যান্ড ফ্যানটি নয়, রিয়াজ সাহেবের ভাইকে ডেকে পার্টি অফিস খুলিয়ে 5খানা প্লাস্টিকের চেয়ারও নিয়ে যায় চোর। স্ট্যান্ড ফ্যান, 5টা চেয়ার, এত কিছু তার কাঁধে করে নিয়ে যাওয়া যায় না। সমস্যা সমাধানে ওই পাড়ার লোকদেরকে দিয়ে একটি টোটো আনিয়ে নেয় সিভিক চোর। बाद में पता चला कि हमारा भाई से, हमारा लड़का से ऑफिस खुलवा के 5 चेयर भी यहाँ से लेके चला गया। সিসিটিভি ফুটেজ দেখে সিভিক চোরকে নাকি পুলিশ শনাক্ত করে ফেলেছে। পুলিশের কাছ থেকে রিয়াজ জেনেছেন বাঁকুড়ার বাসিন্দা ওই চোর সাধারণত সিভিকের ছদ্মবেশেই চুরি করে। আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচিতদের সিভিক বেশি চোর সম্পর্কে সতর্ক করে দিয়েছেন রিয়াজ আহমেদ। বলা তো যায় না আবার কোথায় সে নীল উর্দি পরে হানা দেবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রচণ্ড গরম, হাঁসফাঁস দশা, গ্রামের মানুষ এই পরিস্থিতিতেও জল পাচ্ছেন না। কারণটা শুনলে অবাক হবেন এবং রেগেও যাবেন। কারণটা হচ্ছে সরকারি যে পাম্প, সেই পাম্প পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসানো। হ্যাঁ, এবং তার কাছে জল চাইতে গেলে তিনি জল দিচ্ছেন না। একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছেন গ্রামবাসীরা, কিন্তু আর পারছেন না এই পরিস্থিতিতে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবার তারা পথ অবরোধের পথেই নেমেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন যে এই সমস্যার সমাধান চাই। মালদার চাঁচলের বিষ্ণুপুর গ্রামে অবাক জলপান। একটু জল পাই কোথায়? কেন? গ্রামের পঞ্চায়েত সদস্যের বাড়িতে। সরকারি প্রকল্পের সাবমার্সিবল পাম্প, যার কাজ গ্রামের সব মানুষের জলের প্রয়োজন মেটানো, সেই পাম্পই কুক্ষিগত করে রেখেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। গ্রামের সবার নাগালে যে পাম্প থাকার কথা, সেই পাম্প নিজের বাড়িতেই বসিয়ে নিয়েছেন শাসক নেতা। চৈত্রের গরমের শুরুতেই তাই জলের হাহাকার গোটা গ্রামে। মালদা চাঁচলের বিষ্ণুপুর গ্রামের এমনই পরিস্থিতি। জল খেতে দেয় আপনাদের? জল খেতে দেয় না। জল চাইতে গেলে কি বলে? জল চাইতে গেলে জল নাই। জায়গায় বসেছে কেউ যেতে পারবে না, এমন জায়গায় বসেছে মার্শালে কেউ পানি নিতে যেতে পারবে না। বড় আমাদের কথা কেউ শুনবে না। আমরা আছি গ্রামের মূর্খ মানুষ, আর কি বলে আমাদের কথা কেউ শুনবে না, তো আমরা বলে কোনো লাভ নেই। জল নেই। গ্রামবাসীদের অভিযোগ, জল চাইতে গেলে না বলে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকেরা। জলের দাবিতে তাই গ্রামেই পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে মার্শাল। এখানে জলের অনেক কষ্ট। এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে আমাদেরকে। এখানে প্রায় এত ঘর, 50টা ঘর আছে। তো মার্শালটা এখানে বসালে সবাই জল পেতাম,
কিন্তু এমন ভাবে জায়গায় বসাইছে, ওই মেম্বারের বাড়ির কোণাতে বসেছে মার্শালটা, মানে একাই ওই ব্যবহার করছে, যে গ্রামের কেউ যে ওই মার্শালটার কাছে পৌঁছাবার কারো শক্তি নেই। জল কাউকে সরকারি প্রকল্পের সাবমার্সিবল পাম্প গ্রামের তৃণমূল নেতার বাড়িতে, একথা সামনে আসার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যদিও গ্রামবাসীদের জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য। তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে। টাকা না দিলে মানুষ জল পাবে না। আমরা কোথায় বাস করছি, ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, ধিক্কার জানাচ্ছি এই তৃণমূলের মেম্বারকে এবং প্রশাসনকে বলছি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। না, জল দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই, বুঝলেন না? দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে। হ্যাঁ, বাড়িতে গেছে তো, আর অন্য অন্য জায়গায় দিয়েছি, অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি। জল পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। পঞ্চায়েত সদস্যের দাবি, সরকারি পাম্পের জল তিনি গ্রামবাসীদের দিচ্ছেন, কিন্তু সেই পাম্প কি করে তাঁর বাড়িতে বসানো হলো সেই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেন। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা হাইকোর্টে আসছেন বিচারপতি দীনেশ শর্মা। জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর তরজা। কলকাতা হাইকোর্ট কি অদক্ষদের আস্তানা? বিচারপতি সংগঠনগুলি প্রশ্ন তুলে দিতে শুরু করেছে। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। এই তো কয়েকদিন আগের কথা, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির আউট হাউসে পোড়া নোটের স্তূপ উদ্ধার হয়। এর পরপরই বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ক্ষোভে ফেটে পড়ে এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টকে চিঠিতে আইনজীবীরা লেখেন, আমরা ডাস্টবিন নই। এবার বিতর্ক দিল্লি হাইকোর্টের আরেক বিচারপতি দীনেশ শর্মার বদলি নিয়ে। বিচারপতি শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করেছে কলেজিয়াম। চরম অসন্তুষ্ট আইনজীবীরা। খবর পাওয়া মাত্রই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমকে চিঠি আইনজীবীদের 3টি সংগঠনের। বিচারপতি শর্মার এজলাসে মামলা না পাঠানোর আর্জি আইনজীবীদের। বিচারপতি শর্মাকে বিচার বিভাগীয় কাজ থেকে বিরত রাখার আর্জি আইনজীবীদের। প্রতিবাদে মঙ্গলবার কাজেও যোগ দেননি আইনজীবীরা। এত ক্ষোভ কেন? চিরকালই দেখা গেছে যে বিভিন্ন হাইকোর্টে ভারতবর্ষের যেখানে টেন্টেড যারা জাজ, তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে জজ সাহেবকে এখানে পাঠাবার প্রস্তাব দেওয়া হয়েছে, তার এগেনস্টে যেসব কমপ্লেন আছে সেগুলো ইন্টারনেটে বা অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়ায়। অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্টেন্ট করছি। ইউনানিমিটি আছে যে ওনার সোয়ারিং ইন সেরিমনিতে আমরা কেউ পার্টিসিপেট করব না। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছি যে কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। যে জজ সাহেবকে দীনেশ শর্মাকে ট্রান্সফার করা হয়েছে, হি ইজ এ কোশ্চেনেবল জাজ। আমরা অসৎ জজেদের নেব না, উই ডু নট ওয়ান্ট। বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের মুখেও এক কথা। যদি কারোর সম্বন্ধে ন্যাচারালি যদি কারোর সম্বন্ধে কোনো বদনাম থেকে থাকে এবং এই ভদ্রলোক সম্বন্ধে অনারেবল দীনেশ শর্মা সম্বন্ধে আমি শুনছি যে নানা রকম কথাবার্তা চলছে, উইচ আই থিঙ্ক ইজ ভেরি আনফর্চুনেট। অবসরের আগে শেষ বেলায় বিচারপতিদের কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। জজ সাহেবরা অন্যান্য হাইকোর্টে রিটায়ারমেন্টের সময় আসে, তখন তাদের স্থানান্তর করে পাঠিয়ে দেওয়া হয় অন্য হাইকোর্টে। কলকাতা হাইকোর্টটা আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে সেরকম ধরনের হয়ে গেছে। এরপর কি হবে? আইনজীবীরা বিক্ষোভ দেখিয়ে যাবেন নাকি কয়েকদিন পর বদলি মেনে নিতে হবে? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। নানা অসুখ থেকে রেহাই পেতে ভরসা ওষুধ আমরা জানি। তো মাসে মাসে অনেকেরই ওষুধের পেছনে একটা খরচ হয়, ওষুধ খেতেই হয়। সেই খরচটা এবার এক ধাক্কায় বেড়ে গেল। 900টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। সেখানে জ্বর জ্বালার ওষুধ যেরকম রয়েছে, সেরকম সুগার, ক্যান্সার, প্রেশার, এই সমস্ত গুরুত্বপূর্ণ ওষুধও রয়েছে। 900টিরও বেশি ওষুধের দাম বাড়লো। ফলে মাসিক যে ওষুধের ওপর খরচ, সেই খরচটা বেড়ে গেল বলাই বাহুল্য। আপনি কি প্রতি মাসে কারি ওষুধ খান?
পরিবারের লোকেদের জন্য হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয়, তাহলে এই খবর আপনার কপালে ভাঁজ ফেলবে। কারণ মঙ্গলবার থেকে দাম বাড়ল 900টিরও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত ওষুধগুলোর এমআরপির ওপর 1.74% দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্তি করছে, যারা কিষাণ লোক, জন খাটে, মজদুরি করে, ওদের অসুবিধা। নকরি কি আছে, পয়সা পাচ্ছে, দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এবেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাবে তো আমাদের মানে গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ক্যান্সার, সুগার, প্রেশার, হৃদরোগ, শ্বাসকষ্ট, অ্যানিমিয়া, কাশি, ঘুমের ওষুধ, পেনকিলার, ম্যালেরিয়া, যক্ষা, অ্যালার্জি, অ্যাসিডিটি, নার্ভের ওষুধ, অ্যানাস্থেশিয়া। এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। ওষুধের দাম বাড়লে তো আমাদের অনেকই অসুবিধা, ওষুধের দাম না বাড়াটাই দরকার। অসুবিধা হচ্ছেই তো, হলো কিছু করার নেই, আমার বাধ্য হলে আমাদের নিতে হচ্ছে। আরও দাম বৃদ্ধিতে ওষুধ কোম্পানিগুলো লাভের করেই গুনবে, ক্ষতি যা হওয়ার হবে সাধারণ মানুষের। প্রত্যেকটা ওষুধ প্রায় 13 টাকা থেকে 19 টাকা বা 20 টাকা তার চেয়ে বেশি বেড়ে গেল। বিরাট লাভ করবে ওষুধ সংস্থাগুলো, যারা নির্মাণ সংস্থা তারা করবে, ডিস্ট্রিবিউটার, ওষুধের দোকান, সব। ওষুধের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু মানুষ কম দামি ওষুধ, তখনই যত কম দামি ওষুধ হবে তখনই ওই জালিয়াতি, চুরি এগুলো কিন্তু হবে, নিম্নমানের ওষুধ বাড়বে। মোদি এবং বিজেপি মানুষকে এপ্রিল করছে, যা বলেন তার কোনোটাই হয় না। 700-800 ওষুধের দাম বাড়িয়ে দিয়ে কার পক্ষে তিনি কাজ করছেন এটা বোঝা যাচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে না পারে তিনি কার উপকার করছেন সেটা বোঝা যাচ্ছে না, পুরো ব্যাপারটাই তো মানে একটা এপ্রিল ফুল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো, কারণ এর আগে যেমন বাজেটে আমাদের কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে, এটা কেন হলো বা কি বিষয় আছে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এর দাম কমানো। বেঁচে থাকাটাই তো দুষ্কর হয়ে যাবে। মানুষের যেগুলো ব্যক্তিগত বিষয়, আমরা মসজিদে যাব না মন্দিরে যাব, আজান দেব নাকি না হরিনাম কীর্তন করব, সেই বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক নেতারা তাদের চিন্তার অন্ত নেই। এই যে দৈনন্দিন ওষুধ ব্যবহার্য ওষুধের দাম মাত্রাতিরিক্ত হতে যাচ্ছে এবং আগামী দিনে ট্রাম্প সাহেব যা ঘোষণা করেছেন ভারতীয় সমস্ত পণ্যের উপরে সমান শুল্ক হবে, তাতে এই ওষুধ একটা মারাত্মকভাবে আবারও দাম বাড়বে, এইগুলো নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। দিন দিন বাড়ছে সংসার খরচ, ভোজ্য তেল থেকে জ্বালানি, দাম বাড়ছে সবকিছু। খাওয়ার খরচ সামলে ওষুধ কিনতেও যদি বাড়তি টাকা গুনতে হয় তাহলে তো মরার ওপর খাড়ার খা। সৌরভ দত্ত ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাজি নাকি বোমা? পাথর প্রতিমায় ওই বাড়িতে কি তৈরি হচ্ছিল? দেখুন, বাজি তৈরি করতে গেলেও মশলা লাগে, বোমা তৈরি করতে গেলেও মশলা লাগে। এ রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ, বেআইনি, বোমা তো নিষিদ্ধই, বেআইনি। দিনের শেষে এটা কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে যে পাথর প্রতিমায় ওই বাড়িতে বেআইনি কাজ হচ্ছিল? 8টা প্রাণ উড়ে মারা গেল, 4টে বাচ্চা মারা গেল, গোটা বাংলা আজকে এই ছবি দেখলো। তারপরেও ভাবের ঘরে চুরি। যেখানে ঘটনা ঘটেছে তার থেকে একটু দূরে 20 থেকে 30টা বাচ্চা ছিল, বরাত জোরে বেঁচে যায়, নইলে 8 সংখ্যাটা না ওই 20-30 হতে পারত। বলুন তো কোন বারুদের ওপর আমরা বাস করছি? চম্পাহাটি, নীলগঞ্জ, ইংরেজ বাজার, বজবজ, খাদিকুল, নৈহাটি, পাথর প্রতিমা, তারপর বারবার বিস্ফোরণ।
বিস্ফোরণ নয়, ছেলে খেলাটা বারবার। ফের বাজি কারখানার বিস্ফোরণ, ফের মৃত্যু, এবার পাথর প্রতিমা। একই পরিবারের 11 জনের মধ্যে 8 জনই জ্বলে পুড়ে খাক। যে পরিবারের কারখানা ছিল সেই পরিবারের ছোট্ট শিশুটাও বাদ গেল না। দায় নেবে কে? ক্লিশে একটা প্রশ্ন, কিন্তু উত্তর মিলবে না এবারও। কিন্তু মৃতের সংখ্যা আরো অন্তত 15-20 জন বাচ্চা মরে যেতে পারতো। কিভাবে? এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল। পাশাপাশি বাড়ি, গায়ে ঠাসাঠাসি অবস্থাতেই চলছিল বারুদের কারবার। বিস্ফোরণ স্থল থেকে বাচ্চাদের পড়ার জায়গাটার দূরত্ব ছিল মাত্র 10 মিটার। পড়াচ্ছিলেন একজন প্রাইভেট টিউটার। 10 মিটার? 10 মিটারও হয়তো না, মানে আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোরে। আমার পিছনের দিকেই কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে। কিভাবে ঘটেছিল, কিভাবে প্রাণে বাঁচলেন অন্তত 15 থেকে 20 জন বাচ্চা ছেলে মেয়ে? আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15-20 বা 8:30টায় ছুটি। কালকে আমার কি মনে হলো 8:20 ছুটি দিই, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে KKR খেলা ছিল। এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে। সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে। এই খাটটা সামনে মা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই কল, ওই যে টাইম কলটা, যে আমার চন্দ্রকান্ত তার বাড়ি মানে রুমে অলরেডি আগুন জ্বলছে। যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। পাশাপাশি বাড়ি, সব ঘরেই শিশু বয়স্ক রয়েছে, অথচ দিব্যি চলছিল বারুদ নিয়ে খেলা। পড়শি গৃহশিক্ষক নিজের চোখের সামনে গোটা একটা পরিবারকে পুড়ে মরতে দেখলো। বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। আর সেই সময় চন্দ্রকান্তদা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। বৌদি ভাইজিকে তো ধরতে পারিনি, সব থেকে বড় কথা ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারলাম। দায় নেবে কে? সকাল থেকে নেতা মন্ত্রীদের পাত্তা না পাওয়া গেলেও সবটা নজরে রাখছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি কাম তৃণমূল নেতা। এই ঘটনার দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আমি বলি আপনাকে বলি, ওর বাড়ি 3 হাত দূরে। হ্যাঁ, ওর বাড়ি 3 হাত দূরে, আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। যদি এই বিষয়টা এই বুথ থেকে কোনোদিন কেউ ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাতো, আমরা তো জানি না। তাকে আগে একবার তুলে নিয়ে গিয়েছিল, সেখানে লিখিত নিয়েছে, সেখানে বেশ তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল। তার মানে স্থানীয় নেতৃত্ব জানতো, অঞ্চল সভাপতি হিসেবে আপনি জানতেন, তারপরেও মিনিমাম দায়টুকু নেবেন না? তারপরে যে আবার ফিরে করছে, যদি স্থানীয় মানুষজন আমাদেরকে ইনফর্ম না করেন। আমি দায়িত্বে আছি বলে কি সারা রাজ্যের আমার এখানে 15টা মেম্বার, এত বড় অঞ্চল, সারা রাজ্যে না নিজের অঞ্চলের দায়িত্বটা নেবে, সেটার জন্যই আমার প্রশ্ন করা ছিল। আমার অঞ্চলের সারা বুথগুলো বলো, অঞ্চল এই যে নয়, রাজ্য না, সারা বুথগুলো, সারা 15টা বুথ আছে, সেই 15টা বুথে তার একদম কোথায় কি হচ্ছে, 15টা বুথের মধ্যে একটা বুথে কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো করতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্থানীয় অঞ্চল প্রধান নাকি জানতেনই না, এটা বিশ্বাসযোগ্য? আমার আপনার পাড়ায় একটা পাঁচিল উঠলে জনপ্রতিনিধিরা খোঁজ পেয়ে যান, আর সেখানে একটা বাড়ি যৌতুকগৃহ হয়ে গেছিল, সেটা কেউ জানতেন না, কেউ কোনো খোঁজই পাননি। এই বিস্ফোরণটা হলো বলে তারা বলছেন না কিছু জানি না, কিন্তু আসলে সবাই সবটা জানে। স্থানীয়দের বক্তব্য থেকে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বিধায়কের বক্তব্য, সে তো সবার সামনেই, আপনাদের সামনেই আমরা রাখছি। বক্তব্যের মধ্যে ফারাকটাই বলে দিচ্ছে আসলে কি হচ্ছে। আসলে কি হচ্ছে জানেন তো, আমরা বারবার এই ঘটনাগুলো দেখছি, বারবার এরকম বিস্ফোরণ ঘটছে, আর সব সময় একই সেই উত্তর, সেই একই লাইসেন্স ছিল। আচ্ছা, এই লাইসেন্সটা কারা দিচ্ছে বলুন তো? এরকম পাশাপাশি একদম গিঞ্জি এলাকা, সেইখানে মানে বাজি তৈরি করার লাইসেন্স কারা দিচ্ছেন? আর সমস্যাটা তো সেখানেই তৈরি হচ্ছে। এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। অঞ্চল সভাপতি বলছেন জানতেন, অথচ বিধায়ক বলছেন জানেন। বিস্ফোরণের খবর জানাজানি হতেই ছুটে এসেছিলেন তৃণমূল বিধায়ক সমীর জানা। তারপর থেকে অবশ্য সমীর জানাকে এলাকায় দেখা যায়নি। সকাল থেকে স্থানীয়দের অভিযোগ ছিল খোদ বিধায়কের ছেলেই এখান থেকে বাজি কিনতেন। সবাই জানি, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ওখানে তুরবি, অন্যান্য বোম, ছোট বোম, এগুলো তো যে কোনো এর থেকে কেনা বেচা করা যায়। যেহেতু ওখানে ওরা বিক্রি করে, যেহেতু এখানে আমার ছেলে কি আর অন্য কেউ পুজো পদ্ধতি যারা হয় তারা সেই ওখান থেকে সংগ্রহ করে থাকে। এটা তো আর নতুন করে কিছু বলার অপেক্ষা নেই।
পাশাপাশি বাড়ি আর ঠাসাঠাসি বারুদ। প্রশাসন যদি না জানে সেটাও কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? এতগুলো মানুষের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কাগজ জমা দিয়েছি তো, আপনার কথা গুরুত্ব দেয়নি, পুলিশ কিছু করেনি, পুলিশ টাকা খেয়ে গেছে। কারখানার যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, যে দিয়েছিল এসডিওর উপরে। মঙ্গলবার দুপুরের পর এলাকা পরিদর্শনে যান এসডিও। লাইসেন্স ছিল কি ছিল না ঘটনার 18 ঘন্টা পরেও সঠিক তথ্য জানায়নি পুলিশ। বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স, সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা রেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। যদি লাইসেন্স থাকেও পর্যাপ্ত নজরদারি সেটা ছিল কি? লাইসেন্সের আড়ালে অবৈধ কারবার হচ্ছিল না তো? জনপ্রতিনিধি বা পুলিশ কারো কি দায়িত্ব নয়? যেখানে স্থানীয়রা বলছেন পুলিশকে জানানো হয়েছিল, তারপরেও দায় ও দায়িত্ব কে নেবেন? তো এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিও কে অভিযোগ জানিয়েছিলেন 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়ে, সেটা দেখতে হবে। এসডিও জানেন না, কিন্তু পুলিশের কাছে খোঁজ ছিল না, এটা হতে পারে? পুলিশের কাছে যে তথ্য ছিল সেটা তো পুলিশই জানাচ্ছে। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। যত দায় জনতার, জনপ্রতিনিধি আর পুলিশ যাদের দায় ছিল মানুষের সুরক্ষা, তারা দায় এড়াতে পারেন? দায় ঠেলার যে খেলা, সেটা বিস্ফোরণের পরেও দেখা গিয়েছে। পাথর প্রতিমার ঢোলাহাটের বণিক পরিবারের 11 জনের মধ্যে 8 জনই মারা গিয়েছেন। তারপরেও আর কে বা কারা বাড়ি থেকে বস্তাবন্দি সন্দেহজনক কিছু সরানোর চেষ্টা করেছিল? রহস্য কিন্তু ঘনাচ্ছে। তুমি যে সাদা অংশ দুটো দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো গোডাউন, আর তার থেকে এতটা দূর, অর্থাৎ 100 মিটার দূরে তোমাকে দেখানোর চেষ্টা করব যে হঠাৎ করে স্থানীয়রা তার দেখতে পান যে এখানে কিন্তু বারুদ পড়ে রয়েছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ যে বড় বালতি, সেই বালতির মধ্যে বারুদ, এই আরেকটা বালতি। তাহলে কি রাতারাতি কিছু প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? এত বারুদ এভাবে এলো কোথা থেকে? ছিল একটা দোকানদারি লাইসেন্স, এটাও সে পাওয়ার যোগ্য নয়, কারণ একটা দোকানদারি করবার জন্য লাইসেন্স পেতে গেলেও তাকে কিন্তু একটা 16 ফুটের রাস্তা দেখাতে হয়। এর 16 ফুটের রাস্তা ছিল না, 8 ফুটের রাস্তায় কিন্তু দমকল যেতে পারে না। সম্পূর্ণই বেআইনিভাবে প্রশাসনের একাংশকে সাথে নিয়ে এরা এই সমস্ত কাজগুলো করে। বাজি তৈরি আর বাজি বিক্রি আলাদা লাইসেন্স। কি চলছিল ঢোলাহাটে? কোন খেলা চলছিল বণিক পরিবারের বাড়িতে? জানা যাবে আদৌ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুমতি খাতায় কলমে নাকি টেবিলের তলায়? বিধায়ক জানতেন, পুলিশও জানতো। এমনকি ওই কারখানায় গিয়ে পুলিশ, বিধায়ক তাদের রীতিমতো চলতো খাওয়া দাওয়া। না, আমরা বলছি না, বলছেন ওই পরিবারের বেঁচে যাওয়া সদস্যরাই। দেখুন, বারুদ এবং রাজনীতি মানে ন্যায় এবং অন্যায়, তার মাঝে যে পর্দা, সেই পর্দা স্পষ্ট করে দিচ্ছেন আত্মীয়রাই। ওই যে কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। ওই বাড়ির বা ওই কারখানার আশেপাশে যে বাড়ি, সেখানকার মানুষজন তারা জানতেন অনেক কিছুই। জানতেন কিভাবে রাজনীতির দল বদলে অবৈধ কারবার বৈধতার ছোঁয়াচ পায়। কত করে বলবো আমার বাড়ি চল রে, কেউ গেল তুই কোথায় গেলি রে? সোমবার রাতের পর মঙ্গলবার বিকেল প্রায় 20 ঘন্টা পর ফরেন্সিক দল পৌঁছল পাথর প্রতিমার দুর্ঘটনাস্থলে। নমুনা সংগ্রহ হলো। ফরেন্সিকের পরীক্ষা নিরীক্ষা বলবে বিস্ফোরণের খুঁটিনাটি, কিন্তু বিস্ফোরণ কেন হলো সেই উত্তর কে দেবে? গ্রামের অন্দরে কানা ঘুষোয় সে অনেক কথাই শোনা যাচ্ছে। ক্ষমতা আর রাজনীতির রং বদলের গল্প। চন্দ্রকান্তটাকে একবার ধরে নিয়ে গেছিল, ধরে থেকে আসার পর লাইসেন্স হয়ে গেল, হ্যাঁ, নিয়ে তারপর তৃণমূল করতে শুরু করলো।
এইগুলো ঠিক একদম। তার আগেও বিজেপি করতো। এইটা যদি বিজেপির লোক হতো তাহলে দেখতো তৃণমূলের লোকরা এসে ঝাঁপ দিত, দেখতে শুধু দৃশ্যটা। তো কিন্তু তো এখন তৃণমূলে ঢুকে গেছে ওই জন্য আজকে ছাড়ানি সব চুপচাপ। লোক সব ভিতরে খাচ্ছে, আমরা খাচ্ছি যখন আমাদের কোনো সাইয়ে নেই, মুখ বন্ধ করে দিচ্ছে চুপচাপ। ওইটা যদি বিজেপির লোক করতো আদম কবে হয়ে যাবে। প্রশ্নটা ঘুরে ফিরে সেই জায়গায়, আইন কি সবার জন্য সমান নয়? আইনের হাত অনেক লম্বা, কিন্তু আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের হাতটা ঠিক কোন দিকে যায় সেই বিষয়টা খোলসা করেছেন অভিযুক্তদের আত্মীয়রাই। গোপন কথা গোপন থাকছে না প্রতিবেশীদের কথাতেও। থানায় থেকে অফিসারে যে এমএলএ ছিল, ওই যখন এই সময় লাইসেন্স দিয়ে খাই হয়, সেই সময় খাইটা দেখেছি। ওই অফিসারের সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। পুলিশ টাকা খেয়ে আমার সামনে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ আমরা দেখেছি, আমার ইয়ের ওপর দেখেছি আমরা বসে বসে। কি দেখেছেন? যে ও টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে। সবার সব কথা শুনে বিষয়টা নিয়ে আর কোনো ধোঁয়াশা আদৌ আছে কি? সবটাই যে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দায়ী, 3 বছর লাইসেন্স নেই, সব এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে। আরেকটা চামচা সুপ্রতিম সরকার বলে দিয়েছে যে আমরা এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি, অর্থাৎ প্রথম কাজ শেষ, যাতে এনআইএ নিতে না পারে। প্রশাসনের ঘুম ভেঙে আছে, সেই জন্যেই এতগুলো অবৈধ বাজি কারখানা পশ্চিমবাংলায় চলছে, এবং সেখানে যে কি বাজি তৈরি হচ্ছে এবং সেটা কোথায় যাচ্ছে সেটা প্রশাসন সম্পূর্ণভাবে জানেন। এমন কি পটকা বাড়িতে বসন্ত পুজোয় লাগে একটা বাড়ি উড়ে যায়। তো যদি গ্রামবাসীদের মনে হয়ে থাকে ওটা বিপজ্জনক, সেই লোকটি খারাপ কাজ করছে, তারা কোনো অভিযোগ করেছেন, কাউকে বলেছেন, কাউকে জানিয়েছেন, একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এখন সেটাকে দেখিয়ে যার যা মনে আসছে বলে যাওয়া, আপনাদের গ্রাম আপনারা বাধা দেননি কেন যদি আপনাদের খারাপ বলে মনে হয়ে থাকে? শাসক দলের রাজ্য সম্পাদক বলছেন অভিযোগ কিন্তু হয়েছে, সেই অভিযোগ যাদের খতিয়ে দেখার কথা তারা কি নিজের কাজটা ঠিকমতো করেছেন? এই ঘটনায় দায় কি শুধুই অবৈধ বাজি ব্যবসায়ীর, নাকি যারা অবৈধ ব্যবসায় তোল্লাই দিলেন তারাও সমান দায়ী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।